আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন সুকান্ত চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাগ বসন্ত। আজ পর্ব ২, অর্থাৎ শেষ পর্ব। মাঠের উত্তর পশ্চিম কোণে সবুজ সংঘের ক্লাব ঘরটা আজ খোলা হয়নি। রোজ সন্ধেবেলায় ওটা খোলার দায়িত্ব বুনোর। আজ সে চলে গিয়েছিল গড়িয়ার খালপাড়ে মদনের তিসি মালের দোকানে। বুনোর আজ মাইনে হবার কথা ছিল, হয়নি। দুপুরে নির্মল যখন টিফিন করতে বেরিয়েছিল তখন তার ব্যাগ থেকে দুটো পাত্তি ছেড়েছিল সে। বন্ধুদের অবশ্য সে কথা বলেনি। হঠাৎ কি মনে পড়তে সুভাষ টেনে টেনে বলল, এই শালা বুনো, তোর বসকে বল না আমাকে একটা কোথাও ঢুকিয়ে দিতে। অন্ধকার মাঠের কুয়াশায় সুভাষের কথাটা কেমন যেন অবাস্তব আর হাস্যকর শোনালো। বোনের মাথাটা ঝুঁকে আছে বুকের ওপরে। হাতের বিড়িটা কখন নিভে গেল খেয়াল নেই। সুভাষের কথাটা শুনতে পেল কিনা বোঝা গেল না। সামনে ছড়ানো পায়ে সুভাষ লাথি মেরে বলল, এই খেলা নে, শালা ধুনকে এলো নাকি তোর? এইমাত্র যে বললি জালিমাল দিয়েছে মদনা। বুনো মাথা তুলল, চোখ দুটো বোঝা। হাতের নিভে যাওয়া বিড়িটাতে একটা টান দিয়ে ছুঁড়ে ফেলে বলল, আমার নেশা হয়নি, বললাম তো। ঝোলা ব্যাগের ভেতরে মালের বোতলটা রয়েছে। ফাঁকা বোতলটা বের করে অন্ধকারেই ঘুরিয়ে দেখল বুনো। ছুঁড়ে ফেলতে গিয়েও কি ভেবে আবার ঝোলায় ঢুকিয়ে রাখলো। মিনারেল ওয়াটারের বোতলটাও শেষ হয়ে এসেছে। দুঠক জল খেয়ে হা করে বড় বড় নিঃশ্বাস ফেলছিল বুনো। সুভাষ বলল, নেশা হয়নি বলছিস? বোকা, যা বললাম সেটা একটু কর না আমার জন্যে। নির্মল শালার কত জানা শুনো, মন্ত্রী ফন্ত্রী কত লোককে চেনে। ও শালা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তুই শালা আমার ন্যাংটুপোদের বন্ধু, আমার জন্য একটা ক্যাচ মার না গুরু। সুভাষের গলায় কি ছিল চোখ মেলে বুনো বলল, কি করতে হবে বলবি তো? আপন মনেই সুভাষ বলল, বিএ পাশ করেছি কবে ভুলেই গেছে মাইরি। তারপর গুচ্ছের টাকা খরচ করে কম্পিউটার কোর্স করলাম। বাড়িতে আর প্রেস্টিজ থাকছে না। হাহা করে হেসে উঠল বুনো। নির্মল দেবে তোকে চাকরি? শালার লোক পেলি না, পার্টির ছেলেগুলোই তোর পেছনে ঘুরে ঘুরে হন্যে হয়ে যাচ্ছে। আমাকেই কোনদিন পথে লাথি মারবে দেখবি। 9:30 বাজে প্রায়। দক্ষিণ শহরতলির এসব জায়গা সন্ধে রাতেই ঝিমিয়ে পড়ে। বাসট্রাম ঠেঙিয়ে লোকজন ঘরে ঢুকে যায় 8টার মধ্যে। 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়ে। বুনোর হাসির শব্দটা নিঝুম ফ্ল্যাট বাড়িগুলোর গায়ে ধাক্কা খেয়ে মাঠের অন্ধকারেই ফিরে আসছিল। রঞ্জু আর সহ্য করতে পারছিল না। উঠে বসে বুনোর পেছনে পা দিয়ে একটা ঠেলা দিয়ে চাপা গলায় বলল, এই হারামি, মাতলামি হচ্ছে। উল্টে পড়ে যেতে গিয়েও সামলে নিল বুনো। তিনজনের মধ্যে রঞ্জুই সবার থেকে বড় এবং শক্তিশালী। তুলনায় বুনোর চেহারাটা একেবারেই ছোটখাটো, কালো রোগা, লম্বায় 5 ফুটের বেশি হবে না। কপাল ঢাকা চুল থাকায় ওকে খুব অল্প বয়স্ক দেখায়। সুভাষের চেহারা বরং অনেকটাই আটপৌড়ে, লম্বাও নয় আবার বেটেও নয়, শ্যামবর্ণ, মাঝারি স্বাস্থ্য। তবে মাথায় চুল কম থাকায় একটু টেকো টেকো দেখতে লাগে। হাত জোড় করে বুনো বলল, মাফ করে দাও গুরু, মুখ্য সূক্ষ্ম লোক, অনেক কষ্টে মাধ্যমিকটা পাশ করেছিলাম। তোমরা তো কত লেখাপড়া করেছো, বিএ এমএ। পাশ থেকে সুভাষ বলে উঠল, এই বোকা, আওয়াজ দিচ্ছিস? মারবো এক থাবড়া, তখন বুঝতে পারবি। বললাম ন্যাংটোপোদের বন্ধু, আমার জন্য নির্মল সেনগুপ্তকে একটা ক্যাচ মার। তা নয়, তখন থেকে শালা ভার্টিং করে যাচ্ছে। বুনো জিভ কেটে বলল, ভার্টিং? গুরু, সত্যি বলছি, মাধ্যমিকে এ বাজারে কোনো চাকরি হয় না। টেনে টেনে সুভাষ বলল, বিএ পাশ দিয়ে আমাদের ইয়ে হয়। আমাকে আর রঞ্জুকে দেখছিস না? বোকা। উদাস গলায় বুনো বলল, নির্মলদা মনে হয় খুব শিগগিরই জেরক্সের পাঠ তুলেই দেবে। আজ সকালে ঝাঁপ খুলে কাঁদুনি গাইছিল, পোষাচ্ছে না নাকি? তাছাড়া মেশিন দুটোই পুরনো হয়ে গেছে, প্রবলেম দিচ্ছে রোজ, কাস্টমারও কমপ্লেন করছে। সুভাষ আরো একটা বিড়ি ধরাচ্ছিল, বলল, ওই জায়গায় নতুন কিছু করবে নাকি নির্মলদা? কিছু বললো? হেভি পজিশন দোকানটার, যা করবে তাই চলবে। হঠাৎ কি মনে পড়তে বুনো বলল, রঞ্জু, তোকে বলতেই ভুলে গিয়েছি, সে যে সেই ভদ্রমহিলা দেবু মল্লিকের ভাড়াটে, ইদানিং দেখছি খুব যাতায়াত করছে নির্মলের কাছে। কি ধান্দা বলতো গুরু? মাঠটার চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা। পূব দিকের দেয়াল ঘেঁষে একটা 8 ফুট চড়া পিচ রাস্তা আছে। ঝড়ের বেগে একটা ট্যাক্সি বেরিয়ে যাচ্ছিল সেখান দিয়ে।
রঞ্জু সেদিকেই তাকিয়ে আছে। বলল, কি ধান্দা আমি কি করে জানবো? হি হি করে হেসে উঠল বুনো। আমাদের কাছে লুকাস না বস। রাগত স্বরে রঞ্জু বলল, মানে? দুঃখিত গলায় সুভাষ বলল, তুই আজকাল আর আমাদের পাত্তা দিচ্ছিস না বস। অপর লোকের মুখ থেকে তোর কথা শুনতে হয়। বুনো বলল, ডুবে ডুবে জল খাচ্ছ গুরু, আর আমরা জানবো না? ওই চুমকি মেয়েটার সঙ্গে কোথায় যাচ্ছিলে সেদিন? রঞ্জু একটু সতর্ক হয়ে গেল। বলল, সেদিন কোথায়? সে তো পুজোর আগের দিনের ঘটনা। বাস স্টপে দেখা হয়েছিল, বললো একটু এগিয়ে দিতে, দিলাম। তো কি হয়েছে তাতে? পাড়ার মেয়ে, একটু এগিয়ে দিয়েছি, তাতে দোষ কি হয়ে গেল? অন্ধকারে বুনো ও সুভাষের মুখ ভালো করে দেখা যাচ্ছে না। রঞ্জু তীক্ষ্ণ দৃষ্টিতে আবছা দুটি মুখের দিকে তাকিয়ে আছে এখন। গত অষ্টমী পুজোর দিনে যা ঘটেছিল সে সম্পর্কে ওরা কিছু জানে কিনা বুঝতে পারা যাচ্ছে না। অষ্টমী পুজোর রাতে ওদের মাল খাওয়ার প্রোগ্রাম ছিল নরেন্দ্রপুরে, বুনোর এক বন্ধুর টেকে। সন্ধেবেলায় সবুজ সংঘের পুজোয় ধূপদান নিয়ে আরতি করতে নেমেছিল বুনো আর সুভাষ, সঙ্গে জুনিয়র ব্যাচের আরো কয়েকটা ছেলে। রঞ্জু দাঁড়িয়েছিল একধারে। হঠাৎ পেছন থেকে এসে ঋতু ডেকেছিল, রঞ্জনদা শোনো। ফিরে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিল রঞ্জু। ভারী সুন্দর ছাপা সিল্কের একটা শাড়ি পরেছে ঋতু, খুবই সামান্য প্রসাধন, কপালে টিপ। শাড়ি পরা ঋতুকে দেখা সেই প্রথম। পুজো প্যান্ডেলের ঝলমলে আলোয় ঋতুকে দেখাচ্ছিল দেবী প্রতিমার মতো। হা করে কয়েক মুহূর্ত তাকিয়েছিল রঞ্জু। এত লোকের মধ্যে ঋতু এসে তাকেই ডেকেছে, কৃতার্থ হয়ে গিয়েছিল সে। হাতের ইশারায় একপাশে ডেকে নিয়ে ঋতু বলেছিল, আজ তো সারা রাত মেট্রো চলবে, আমাকে একবার উত্তর কলকাতায় নিয়ে যাবে? গতকাল উত্তর কলকাতায় ঠাকুর দেখতে যাইনি, সাউথে আসার পর আর কোনোদিনই যাওয়া হয়নি ওদিকে। মাকে আজ কত সাধাসাধি করলাম, কিছুতেই রাজি হলো না। তুমি যাবে? এর আগে মাত্র 3টে দিন দেখা হয়েছে, মেয়েটা যে ঠিক কখন থেকে তুমি বলতে শুরু করেছে তাকে রঞ্জুর মনে পড়ল না। ঋতু মুখে কি মেখেছে? রঞ্জুর মনে হচ্ছিল গর্জন তেল মাখা প্রতিমার মতোই চকমক করছে তার মুখ। প্রায় স্বপ্নাবিষ্টের মতো রঞ্জু গিয়েছিল উত্তর কলকাতায়। কত জায়গায় ভিড় ঠেলে ঠাকুর দেখেছে, বাগবাজার, দেশবন্ধু পার্ক, আহিরি ঠোলা, সিমলা ব্যায়াম সমিতি। অবিশ্রাম বকবক করেছে ঋতু, যেন কোনো বালিকাকে নিয়ে বেরিয়েছে প্রৌঢ় কোনো গার্জিয়ান। রঞ্জুর এরকমই মনে হচ্ছিল। আশ্চর্য, বন্ধুদের কথা একবারও মনে পড়েনি নরেন্দ্রপুরে মাল খাওয়ার প্রোগ্রামের কথা। ব্যাপারটা নিয়ে বুনো আর সুভাষের সঙ্গে মন কষাকষিও হয়েছে কদিন। সেদিন রঞ্জু না থাকায় মাল খাওয়ার প্রোগ্রামটাই নাকি ক্যান্সেল হয়ে গিয়েছিল। সুভাষ বলল, আমাদের তো শালা কিছু হবে না লাইফে, তোর যদি কিছু হয় তাতে আমরা খুশি। মাইরি বলছি রঞ্জু, সেদিন হঠাৎ বাসে দেখেছি মেয়েটাকে, হেভি টল, চোখের কটা রং দেখেই চিনলাম। তোর শালা থোবড়া ভালো, তোর সঙ্গে মানাবেও। ওরা উঠছিল, 3জনেরই পা টলছে। টলতে টলতেই বুনো বলল, হ্যাঁ শালা সুভাষ, বন্ধুর লাভারকে নিয়ে খারাপ কথা বলবি তো থোবড়া পালিশ করে দেবো। একটা হেঁচকি তুলে সুভাষ বলল, এই বোকা, আমি গুরুর লাভারকে নিয়ে খারাপ কথা বললাম কখন? রঞ্জু বল মাইরি, ও শালার নেশা হয়ে গেছে, ফালতু ফালতু মদনাকে খিস্তি করছিল। রঞ্জুর লাভার মানে আমাদের কে হয় জানিস? বল শালা, জানিস? হেভি চমকিয়ে দেখতে, বৌদি। বলেই খিকখিক করে হাসতে শুরু করলো বুনো। রঞ্জুর আর সহ্য হচ্ছিল না। মাথার ভেতরে হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল, বাঘের মতো গর্জন করে উঠল সে। ঋতুকে নিয়ে আর একটা কথা বলবি তাই মাঠের মধ্যে পুঁতে ফেলবো। অন্ধকার মাঠের ভেতরে রঞ্জুকে এখন দেখাচ্ছে একটা দানবের মতো। বুনো আর সুভাষ নেশার মধ্যেও একটু গুটিয়ে গেল। মিনমিন করে সুভাষ বলল, তুই মিছিমিছি রাগ করছিস রঞ্জু, ওই মেয়েটার সম্পর্কে কোনো খারাপ কথা কিন্তু বলা হয়নি। দক্ষিণের লোহার গেটটা খোলাই ছিল। গেট পেরিয়ে ওরা পিচ রাস্তায় উঠে এলো। মাথার উপরে তারা ভরা আকাশ। ওরা হাঁটছিল ধীর পায়ে। দূরে দূরে ল্যাম্পপোস্টের আলো ঘিরে ঘন কুয়াশা হয়ে আছে, পোকা উঠছে। এরই মধ্যে নিঝুম হয়ে পড়েছে পাড়া। দুধারে উঁচু উঁচু সব ফ্ল্যাট বাড়ি, অধিকাংশ ফ্ল্যাটেরই আলো নেভানো। কাছেই কোথাও একটা কুকুর ডেকে উঠল, তার জবাব এলো অনেক দূর থেকে। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বুনো চেঁচিয়ে উঠল, কুকুররাই শালা হেভি ডালায় আছে, শালাদের কাজও নেই বিশ্রামও নেই, দেখলে মনে হবে লেজ নেড়ে ডিউটি করে বেড়াচ্ছে সারাদিন। যেন খুব গভীর একটা দর্শনের কথা বলে ফেলেছে বুনো। সুভাষ এগিয়ে এসে তার পিঠ চাপড়ে দিয়ে বলল, যা বলছিল গুরু, মাধ্যমিকেই যা দিলি মাইরি, খাটে ওঠা পর্যন্ত মনে থাকবে।
কুকুরটাও শালা আমাদের থেকে ফার বেটার লাইফ লিভ করে। খেতে পাক না পাক, কেউ তো ওদের খোঁচায় না, অপমান করে না। রঞ্জু ধমক দিয়ে উঠল। পাড়ার মধ্যে মাঝরাতে আবার মাতলামি শুরু করেছিস? আলো নিভিয়ে রেখেছে বলে ভাবছিস সবাই ঘুমিয়ে গেছে? নির্মলের কানে উঠলে কিন্তু পার্টি থেকে হুড়কো দেবে পেছনে, মনে থাকে জানো। ওরা আবার হাঁটছিল চুপচাপ। মোড়ের দোকানগুলোর সব ছাপ পড়ে গেছে। ডিলাইট সেলুন, গমকল, গজেনের মুদিখানা, কলিফিরিয়া এখন নাম হয়েছে আপনজন স্টোর্স। তারপরেই মাদার ডায়েরির বুথ, শনিকালী মন্দির। কোথাও কেউ নেই। একমাত্র মহামায়া মিষ্টান্ন ভাণ্ডারের ভেতরেই আলো জ্বলছে। কাউন্টারে বসে রাখাল ঘোষ বোধহয় হিসেব মেলাচ্ছিল। মোড়ের মাথায় ওদের তিনজনকে দেখেও দেখল না সে। রঞ্জুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বুনো বলল, ও বেটাকে একটু রগড়াবে নাকি বস? কালী পুজোর চাঁদা নিয়ে কি চাইল করেছিল ভুলে গেছো? রঞ্জু গম্ভীর গলায় বলল, তোর নেশা হয়ে গেছে বুনো। বুনো মুখে কথাটার প্রতিবাদ করল না, শুধু ঠোঁটের একটা ভঙ্গি করল। একটু এগিয়ে বাঁদিকে একটা অন্ধগলি, তারপর রাস্তাটা দুভাগ হয়ে গেছে দুদিকে। উত্তর দিক থেকে একটা মৃদু হাওয়া দিচ্ছে এখন। সেই হাওয়াতেই সুভাষের নেশাটা যেন আরো চড়ে যাচ্ছিল। টেনে টেনে বলল, চলে রে, ফির মেলেঙ্গে। টলতে টলতে বাঁদিকের গলিতে ঢুকে গেল সুভাষ। বুনো আর রঞ্জু এখন ডান দিকের রাস্তা ধরে এগোবে। রঞ্জুর বাড়ি ছাড়িয়ে আরো অনেকটা পথ যেতে হবে বুনোকে। শীতলা মন্দিরের সামনে রিক্সা স্ট্যান্ডটা ফাঁকা। একটা ভ্যান রিক্সার ওপরে চাদর মুড়ি দিয়ে পড়ে আছে একটা লোক। রঞ্জুর এখন একটু দুশ্চিন্তাই হচ্ছে। বুনো আপন মনেই একটু বিড়বিড় করলো। তারপর রাস্তার পাশে উবু হয়ে বসে ওয়াক তুলল বার কয়েক। টলতে টলতে উঠে দাঁড়িয়েছে ফের। রঞ্জু বলল, কিরে, শরীর খারাপ করছে নাকি? পারিস না যখন খেতে যাস কেন? আমি মাইরি তোর সঙ্গে আর মাল খাওয়ার পার্টিতে থাকবো না। মরবো না বস, মাল খেয়ে মরবো না কোনোদিনও। এই রক্তে কত বিষ আছে জানিস? বিষে বিষে ক্ষয়। শালা আমি যদি ছবল দিই না, সাপ মরে যাবে। রঞ্জুর বাড়ির গলিটা এসে গেছে। বুনো বলল, টাটা, আবার দেখা হবে। কি বলতে তোর লাভারকে নিয়ে কি বলে ফেলেছি কিছু মনে করিস না, চলি। ঘুরে সামনের দিকে এগোতে গিয়ে প্রায় টলে পড়ে যাচ্ছিল বুনো। হাত বাড়িয়ে পলকা শরীরটা ছপ করে ধরে ফেলল রঞ্জু। চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হাত নেড়ে বুনো বলল, লাগবে না, আমি একাই যেতে পারবো। শক্ত করে বুনোর একটা হাত ধরেছে রঞ্জু। ধমকের সুরে বলল, আবার বক বক করবি তো থাবড়া মেরে ড্রেনে ফেলে দিয়ে চলে যাব। শেখদার বাগানের পুকুরটার ধার ধরে হাঁটছিল ওরা। এই অঞ্চলে এই একটাই পুকুর এখনো বেঁচে আছে, বাকি সব বুঝিয়ে ফ্ল্যাট উঠে গেছে। একটা এনজিওকে ধরে পাটটা বাঁধিয়ে নিয়েছিল ক্লাবের ছেলেরা। কোণের বাড়িটাই দেবু মল্লিকের বাড়ি। স্ট্রিট লাইটের আলোয় নিঝুম বাড়িটার সামনে নতুন ঝকঝকে সাইনবোর্ডটা দেখতে পেল রঞ্জু। দক্ষিণী কলা কেন্দ্র। দু একদিনের মধ্যেই বোধহয় লাগানো হয়েছে সাইনবোর্ডটা। ঋতুর মায়ের মুখখানা একবার মনে পড়ল রঞ্জুর। ভদ্রমহিলার সাজগোজ একটু উগ্র ধরনের হলেও ওর চেহারায় কোথায় যেন একটা বিষাদের ছোঁয়া আছে। প্রথম সাক্ষাতের দিনই কথাটা মনে হয়েছিল রঞ্জুর। ওই অন্ধকার বাড়িটার কোনো একটা ঘরে ঋতু নিশ্চয়ই গভীর ঘুমে এখন। ভাবতে গিয়ে ভারী অদ্ভুত একটা অনুভব যেন বুকের ভেতরে নড়ে চড়ে উঠল। সামনের বাগটা খুলেই বোনের বাড়ি দেখা যাবে। রঞ্জু মনে মনে ঠিক করে ফেলল সে অত দূরে যাবে না, বোনকে বাকের কাছে পৌঁছে দিয়েই সে ফিরে যাবে। দরজায় টোকা দেওয়া মাত্র বোনের মা এসে কপাট খুলে দাঁড়াবে। তার অসহায় ভয়ার্ত দৃষ্টির মুখোমুখি হতে রঞ্জুর ইচ্ছে করছে না। আবার রাস্তার মাঝখানে বসে পড়েছে বুনো। এবার আর ওয়াশ তুলল না, হাউমাউ করে কেঁদে উঠল। আজকে আমি একটা পাপ করে ফেলেছি বস, আমাকে মাফ করে দিস। তোদের মিথ্যে করেছি। নির্মল দাস মাইনে দেয়নি, ওর ব্যাগ থেকে দুটো পাত্তি ছেড়েছি আজ। কি বললি, চুরি করেছিস? রঞ্জু বলল। অঝরে কেঁদে চলেছে বুনো। সমস্ত শরীর ঘৃণায় আক্রোশে থরথর করে কাঁপছিল রঞ্জুর। চুরির টাকায় আজ মাল খেতে হলো তাকে। গলায় আঙুল দিয়ে ভেতরে যা কিছু আছে সব তুলে ফেলতে ইচ্ছে করছিল। ঋতুর নিষ্পাপ সরল মুখখানা তার ভরা আকাশের ঠিক মাঝখানে একবার দেখতে পেল। প্রস্তর যুগের কোনো প্রাণীর মতো আদিম অবদ্ধ ভাষায় বুনো কি সব বলছিল। তীব্র এক পদাঘাতে তাকে উড়িয়ে দিতে গিয়েও দিল না রঞ্জু। মাথা নিচু করে ফিরে যাচ্ছিল সে। একদিন শীতের এক সকালে এলো লোকটা। বাস থেকে নেমে উদাস দৃষ্টিতে চারদিক দেখছিল।
লম্বা একহারা চেহারা, গায়ের ফর্সা রংটা রোদে পুড়ে তামাটে হয়ে এসেছে। এক মুখ দাড়ি গোঁফ, মাথায় কাঁচা পাকা কোকড়ানো চুল, চোখের মণি দুটো কটা। সকালবেলায় শীতের সোনালি রোদে লোকটাকে সন্ন্যাসীদের মতো দেখাচ্ছিল। আজ দিনটাও ভারী সুন্দর। এখন এই সকাল 10টায় সোনালি আলোর প্লাবনে ভেসে যাচ্ছে চারদিক। গাঢ় নীল আকাশে দু এক টুকরো মেঘ, ঝিম হাওয়ার ভেতরে দু চারটে শালিক কি চড়ইয়ের ওড়াউড়ি। নানা রঙের কার্ডিগান পরা মায়েরা শিশুদের হাত ধরে দাঁড়িয়ে আছে স্কুল বাসের জন্যে। এমনকি বাস স্টেশনের ছাউনির নিচে দাঁড়ানো অফিস যাত্রীদেরও আজ তেমন তাড়া নেই যেন। সাদা স্কুল ইউনিফর্ম পরা 6-7টা মেয়ে রাজহাঁসের মতো চলে যাচ্ছিল ফুটপাত ধরে। কলকাতায় এরকম দিন এক একটা আসে যখন বেঁচে থাকার জন্য ঈশ্বরকে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করে। লোকটার পরনে আধময়লা ধুতি পাঞ্জাবি, গায়ে ছাই রঙের একটা শাল। দেখেই বোঝা যাচ্ছে মানুষটার কোনো ব্যস্ততা নেই। কি ভেবে যেন পাঞ্জাবির পকেট হাতের চশমা বের করে পড়ল। তারপর কাঁধের ঝোলা ব্যাগ থেকে একখানা চিরকুট বের করে চোখ বুলিয়ে নিল একবার। না, কোনো ভুল হয়নি, ঠিক জায়গাতেই এসেছে। আশেপাশের কেউ লক্ষ্য করল না। বিচিত্র একটা হাসির আভাস লোকটার ঠোঁটের কোণে ফুটে উঠেই মিলিয়ে গেল মুহূর্তে। চিরকুটখানা পাঞ্জাবির বুক পকেটে রাখল সে। ধীর পায়ে পাড়ার রাস্তায় ঢুকে পড়ল লোকটা। রাস্তার দুধারে বাড়িগুলোর নম্বর দেখতে দেখতে এগোচ্ছিল। বহুকাল আগে কলকাতার দক্ষিণতম প্রান্তে এ অঞ্চলটায় কাজে দু একবার আসা হয়েছিল। এখন সবই কেমন যেন অচেনা লাগছে। চারদিকে এত বাড়িঘর হয়ে গেছে, পুরনো ছবিটার সঙ্গে কিছুতেই মেলানো যাচ্ছে না। তবু লোকটার খুব একটা অসুবিধা হচ্ছে না, কাউকে কিছু জিজ্ঞেস করারও দরকার হচ্ছে না। ডান দিকে সবুজ সংঘ খেলার মাঠটা ছাড়িয়ে সোজা এগিয়ে যাচ্ছিল। মোড়ের মাথায় মহামায়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এসে কয়েক মুহূর্ত দাঁড়ালো। প্রথম যখন এসেছিল তখনও বোধহয় ছিল এই দোকানটা। মাদার ডেয়ারির বুথটা অবশ্য তখন থাকবার কথা নয়। ডান দিকের গলিতে ঢোকবার সময় লোকটা ভাবছিল। দক্ষিণী কলা কেন্দ্রের সামনে এসে দাঁড়ালো লোকটা। বয়স হয়েছে, এতটা পথ হেঁটে এসে একটু হাঁপাচ্ছে এখন। এই শীতের সকালেও কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটেছে। নিশ্চিত হবার জন্য বুক পকেট থেকে ফের চিরকুটখানা বের করে সাইনবোর্ডের নম্বরের সঙ্গে মিলিয়ে নিল। তারপর গেট ঠেলে ভেতরে ঢুকে সদর দরজার কড়া নাড়ল। এতক্ষণ পর যেন লোকটার উদাস ভাব কেটে যাচ্ছে। চোখে মুখে একটা টেনশনের ছাপ ফুটে উঠছে ধীরে ধীরে। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়বার কড়া নাড়বার আগে লোকটা পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। ঋতু এসে দরজা খুলে দিয়েছে। আজ একটু বেলায় কলেজে বেরোবে বলে এখনো চান হয়নি, চুল এলোমেলো। নন্দিতা এখনো রান্নাঘরে খুটখাট করছে, ঠেকেছিটাকে কি যেন বোঝাচ্ছিল। ছুটে দরজা খুলতে আসার সময় ওড়না আনতেও ভুলে গিয়েছে সে। তোমার মা আছে? লোকটা বলল। ঋতু অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়েছিল। গলার স্বরটাও চেনা চেনা লাগছে, চোখের দৃষ্টিও যেন কত জন্মের চেনা। ত্রিশিতের মতো লোকটা ঋতুকে আপাতমস্তক দেখছিল। বয়স্ক লোক, দৃষ্টিতে স্নেহ ছাড়াও কেমন একটা পাগল পাড়া ভাব আছে। ঋতুর গা শিরশির করে উঠল। সম্পূর্ণ অচেনা একটা লোককে ভেতরে আসতে বলবে কিনা ঋতু ঠিক বুঝতে পারছিল না। কিভাবে বলল, আপনি একটু দাঁড়ান, আমি মাকে ডেকে দিচ্ছি। কদিন ধরেই বিশ্রী একটা কাশি হয়েছে প্রণবের, খুসখুসে কাশি। কাল সারা রাত খুব কষ্ট পেয়েছেন। আজ সকালে চা খাবার পরে একটু আদা কুচি দিয়েছিল নন্দিতা, তাতেই কাশিটা একটু কম আছে। তক্তপোষে দেয়ালের দিকে মুখ করে শুয়েছিল এতক্ষণ। ঋতুর গলা পেয়ে পাশ না ফিরেই বললেন, কে এলো রে ঋতু? ভেতরের বারান্দা দিয়ে যাবার সময় গলা নামিয়ে ঋতু বলল, চিনি না। সদরে কড়া নাড়ার শব্দ নন্দিতা রান্নাঘর থেকেই পেয়েছিল। ঋতুকে দেখতে পেয়ে কিছু বলার আগেই ঋতু বলল, তোমাকে ডাকছেন এক ভদ্রলোক। নন্দিতা অবাক হলো। দক্ষিণী কলা কেন্দ্রের ছাত্রছাত্রী সংখ্যা 20 ক্রস করে যাবার পর প্রায় খোঁজ খবর করতে নানা রকম লোকজন আসে তার কাছে। অবশ্য নির্মল সেনগুপ্ত পেছনে না থাকলে এত অল্প সময়ের মধ্যে দক্ষিণী কলা কেন্দ্র এত রমরমা হতে পারত না। ইদানিং এ বাড়িতে নির্মলের যাতায়াত বেড়ে গিয়েছে। প্রায় রাতেই সাইবার ক্যাফে বন্ধ করে ঘরে ফেরার সময় একবার উকি দিয়ে যায়। মুখে নানা রকম কাজের কথাই বলে নির্মল, তবু পুরুষের দৃষ্টি চিনতে ভুল হয় না নন্দিতার। অমিত কিরণের মর্মান্তিক মৃত্যুর পর থেকে কম পুরুষ তো দেখা হলো না। বলতেই নেই, নির্মলের সঙ্গে আলাপ হবার পর থেকে এ পর্যন্ত অনেক সাহায্যই সে করেছে। নন্দিতা যখন পাগলের মতো বাড়ি খুঁজছিল তখন কোনো রকম অ্যাডভান্স ছাড়া এই বাড়িটার ব্যবস্থা নির্মলই করে দিয়েছিল।
খুব শিগগিরই সাইবার ক্যাফে থেকে জেরক্সের পার্ট তুলে দেবে নির্মল। সেখানে একটা বুটিকের দোকান খুলে নন্দিতাকে পার্টনার করতে চাইছে। নির্মলের সঙ্গে এই মাখামাখিটা পাড়ার অনেকেই ভালো চোখে দেখছে না, সে কথা অবশ্য নন্দিতা জানে। ব্যাপারটাকে পাত্তা দিচ্ছে না নন্দিতা, পাত্তা দিলে তার চলবে না। তবে নির্মল কি করে তার প্রাপ্য বুঝে নেয় সেটাই এখন দেখার। সত্যি বলতে কি, একটু আশঙ্কার মধ্যেই আছে সে। আসলে কলকাতার একেবারে শেষ প্রান্তেই দক্ষিণ শহরতলিতে একটু নিশ্চিন্তই বোধ করছে নন্দিতা। এসব পাড়ায় এখনো একটু গেয় ভাব রয়ে গেছে। সাধারণ গেরস্থ ঘরের মতো জীবনযাপন না হলে এখানে নিন্দাবন্ধ রটে না, তাতে গা না করলেই চলল। আঁচলে হাত মুছতে মুছতে সদর দরজার কাছে এসেই পাথর হয়ে গেল নন্দিতা। অস্ফুট স্বরে বলল, আপনি আবার এসেছেন? লজ্জিতভাবে লোকটা একটু হাসল, বলল, অনেক কষ্টে তোমার ঠিকানাটা জোগাড় করতে পেরেছি। তোমার ঢাকুরিয়ার বাড়িওয়ালাই দিয়েছে ঠিকানাটা। লোকটা ভীষণ লোভী, বলেছিল কিছু খরচা দিতে হবে, দিলাম। তুমি বোধহয় বারণ করে এসেছিলে। চকিতে একবার ঘরের ভেতরটা দেখে নিল নন্দিতা। প্রণব এখনো দেয়ালের দিকে পাশ ফিরে শুয়ে। লোকটার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা বোঝা যাচ্ছে না। চাপা হিংস্র স্বরে নন্দিতা বলল, শয়তান। লোকটার কোনো ভাবান্তর হলো না, আগের মতোই হাসি হাসি মুখে বলল, ভেতরে আসতে বলবে না? তোমাকে বেশিক্ষণ বিরক্ত করবো না, মেয়েটার সঙ্গে দুটো কথা বলেই চলে যাব। নন্দিতা মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। রাগে ঘৃণায় তার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল চিৎকার করে বলে, প্রতাপ, তুমি কি চাও আমার কাছে? কেন প্রায় এক যুগ পরে আমাকে ছায়ার মতো অনুসরণ করে চলেছ? কেন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছ কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে? আমার যে সর্বনাশ তুমি একদিন করেছিলে সে কথা আমি ভুলে যেতে চাই প্রতাপ। প্লিজ গেট লস্ট। ঠোঁট অল্প কাঁপছে, চোখ দুটো পাথরের মতো ভারী অথচ শুকনো। নন্দিতার মুখে কোনো কথা ফুটল না। মুখে আঁচল চাপা দিয়ে দ্রুত ত্রস্ত পায়ে ভেতরের ঘরে এলো নন্দিতা। প্রতাপের কোনো বিকার নেই, সেও পেছন পেছন। ঋতুর সারা শব্দ নেই, বোধহয় কাজে ঢুকেছে। ঘরে এসে থপ করে খাটের উপরে বসে পড়েছে নন্দিতা। প্রতাপ কৌতূহলী চোখে ঘরের আসবাবপত্র দেখছিল। সবই চেনা, বিয়েতে যৌতুক হিসেবে পাওয়া জোড়া খাট, স্টিলের আলমারি, ড্রেসিং টেবিল, আলনা। অমিত কিরণ চায়নি কিছুই, নন্দিতার বাবা নিজে থেকেই দিয়েছিল সব। বিয়ের পর প্রথম ভাড়া বাড়ি দেশবন্ধু পার্কে। দু বন্ধু কত ঘোরাঘুরি করে দালাল ধরে বাড়িটা পেয়েছিল, নন্দিতা কি সব জানে? নতুন বাড়িতে ঘর সাজানোটা অবশ্য নন্দিতা নিজের চোখেই দেখেছিল। খুবই মুখচোরা টাইপের মানুষ ছিল অমিত কিরণ। কাছড়াপাড়ায় যখন স্কুলে পড়তো তখন থেকেই প্রতাপ ছাড়া কোনো বন্ধু ছিল না তার। সেও এক আশ্চর্যের ব্যাপার। দু বন্ধু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, চেহারাও এত আলাদা, একসঙ্গে বেরোলে রীতিমতো চোখে পড়ত। অমিত কিরণ রোগা, প্রতাপের তুলনায় বেটেই বলা যায়, কালো। প্রায় একটা না একটা অসুখ লেগেই আছে। আর প্রতাপ তখন স্কুল টিমের ডাক সাইটে খেলোয়াড়, কত দূরে দূরে ম্যাচ খেলতে যেত। দেশবন্ধু পার্কের বাড়িতে প্রথম দুটো বছর খুব আনন্দেই কেটেছিল দুজনের। দুজন তো নয়, সংসারটা ছিল আসলে তিনজনের। কোল ইন্ডিয়ায় চাকরি ছিল প্রতাপের, ডালহাউসিতে অফিস। কাছড়াপাড়ায় পৈতৃক বাড়ি থেকেই ডেলি প্যাসেঞ্জারি করত। অফিস ছুটির পরে প্রায় রোজই আসত। বিয়ে থা করেনি, ভাইদের সংসারে থাকতো বলে বাড়ির টানও ছিল। প্রথম 2 বছরে ওদের দার্জিলিং, দীঘা, পুরী আর ভাইজ্যাক বেড়ানো হয়ে যায়। প্রতাপকে সঙ্গে না নিয়ে বাইরে বেরোবার কথা কল্পনাই করতে পারত না অমিত কিরণ। টিকিট কাটা, হোটেল বুকিং থেকে শুরু করে ভ্রমণের যাবতীয় পরিকল্পনা প্রতাপই করত। অমিত কিরণের কাজ ছিল শুধু মাথা নেড়ে সায় দেওয়া। নন্দিতার মনে খটকাটা লেগেছিল তৃতীয় বছরে, যখন একটি সন্তানের জন্য মন প্রাণ ধীরে ধীরে আকুল হয়ে উঠেছিল। এমন কিছু কচি বয়সে বিয়ে হয়নি নন্দিতার, 26-27 হবে। অমিত কিরণের 34। ঠারে ঠোরে কথাটা অনেকবার অমিত কিরণকে বলবার চেষ্টা করেও যখন কাজ হলো না, তখন একদিন রাতে শোবার সময় সরাসরি নন্দিতা বলেছিল, জানো, আজ বাড়িওয়ালার বউ জিজ্ঞেস করছিল একটা কথা। ঘুম চোখে অমিত কিরণ বলেছিল, কি? একটুখানি ইতস্তত করে নন্দিতা বলেছিল, বউটার মুখে কিছু আটকায় না। আহ, কি বলছিল বলো না। অমিত কিরণের বুকে মুখ গুজে দিয়ে নন্দিতা বলেছিল, বউটা বলল, টোনাটুনিতে আর কত এনজয় করবে, এবার ছেলেপুলে হোক।
হঠাৎই ঘুমের ঘোর কেটে গিয়ে কেমন সচকিত হয়ে উঠেছিল অমিত কিরণ। বিছানায় উঠে বসে প্রায় জেরা করার ভঙ্গিতে বলল, তুমি কি বললে? অবাক হয়ে নন্দিতা বলেছিল, বাহ, আমি এবার কি বলবো? বয়স্কা মহিলা যায় নাকি কিছু বলা? এক ছুটে পালিয়ে এলাম। তুচ্ছ একটা ব্যাপার, নন্দিতা আজও ভোলেনি। তাহলে কি অমিত কিরণের সন্দেহ ছিল যে শারীরিকভাবে সে অক্ষম, কোনোদিনই বাবা হতে পারবে না? গোপনে ডাক্তারি পরীক্ষা করিয়েছিল। এসব তথ্য আর জানবার উপায় নেই। ওই সময় ঘটনাটা ঘটল। প্রতাপ এলো এক দুপুরে, ধুম জ্বর নিয়ে। অমিত কিরণ তখন অফিসে। প্রতাপের চোখ দুটো লাল। এসেই বলল, অফিসে এসে শরীরটা খুব খারাপ করেছে বলে তোমার এখানে চলে এলাম। আর দাঁড়াতে পারছি না, একটু শুয়ে পড়ছি। বলেই বাইরের ঘরের তক্তপোষেই শুয়ে পড়েছিল প্রতাপ। কপালে হাত দিয়ে চমকে উঠেছিল নন্দিতা। গা পুড়ে যাচ্ছে জ্বরে। জ্বরের ঘরে বিড়বিড় করে প্রলাপ বকছে। কি করবে ভেবে না পেয়ে বাইরে বেরিয়ে একটা ওষুধের দোকান থেকে অমিত কিরণকে ফোন করেছিল। 1 ঘন্টার মধ্যে অমিত কিরণ এলো ডাক্তারকে সঙ্গে নিয়ে। রোগী দেখে মুখ গম্ভীর হয়ে গেল ডাক্তারের। রক্ত পরীক্ষায় ধরা পড়ল ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। টানা 15 দিন লেগেছিল সুস্থ হতে। অমিত কিরণ বোধহয় ওর বাড়িতে ফোন করে জানিয়েছিল ব্যাপারটা। আশ্চর্যের বিষয়, এই কাঁচরাপাড়ার বাড়ি থেকে কেউ একবার খোঁজও করতে আসেনি। প্রতাপ যেদিন কাঁচরাপাড়ায় ফিরে যাবে বলে ঠিক করলো, তার আগের দিন দুপুরে ঘটল ঘটনাটা। খাওয়া দাওয়ার পর ভেতরের ঘরে একটা গল্পের বই নিয়ে বসেছিল নন্দিতা। দরজার কাছে এসে প্রতাপ বলল, ভেতর আসবো? আসুন। বলেও একটু অস্বস্তি হয়েছিল নন্দিতার। অমিত কিরণ অফিসে, বাইরে নিঝুম দুপুর। আঁচল ঠিক করে বিছানার কোণে গুছিয়ে বসতে গিয়ে বুকটা ধুকপুক করে উঠেছিল। ঘরে ঢুকে নন্দিতার খুব কাছে এসে দাঁড়ালো প্রতাপ। ফিসফিস করে বলল, কাল সকালের ট্রেনে কাছড়াপাড়ায় ফিরে যাব ভাবছি। কাল থেকে আর জ্বর আসেনি। প্রতাপের গলায় কি যেন একটা ছিল। নন্দিতার সমস্ত অস্তিত্ব কেঁপে উঠেছিল। নিজেকে প্রাণপণ সামলে নিয়ে এসে বলেছিল, এখনো তো পুরোপুরি সুস্থ হননি, আর কটা দিন থেকেই যান না। প্রতাপ বলল, এ কদিন তুমি আমার জন্য যা করেছো তার প্রতিদান নেবে না? প্রতাপের কণ্ঠস্বর অস্বাভাবিক, চোখের দৃষ্টিতে অস্থিরতা। কথাটা ভালো করে বুঝে ওঠার আগেই প্রতাপ যেন এক দুরন্ত ঝড়ের মতো উঠে এলো নন্দিতার শরীরে। নন্দিতা অস্বীকার করতে পারবে না, এত আনন্দ আর এত যাতনা একসঙ্গে আগে কখনো অনুভব করেনি সে। এর কিছুদিন পরেই সমস্ত শরীর জুড়ে আরেকটা প্রাণের আনন্দ তৈরি হলো। খবরটা শুনে অমিত কিরণের কি প্রতিক্রিয়া হয়েছিল সেটা ভালো করে খেয়াল করার কথাও মনে হয়নি নন্দিতার। তখন থেকেই কি অমিত কিরণ একটু একটু করে দূরে সরে যাচ্ছিল? তাও খেয়াল করেনি সে। মা হওয়ার গভীর এক আনন্দের মধ্যে ডুবেছিল নন্দিতা। নার্সিংহোমের বেবি কটে শোয়ানো মেয়ের কটা চোখের মনি দুটো দেখে কোনো সন্দেহ হয়েছিল অমিত কিরণের? কিছুই জানবার এখন আর উপায় নেই। মেয়ে যত বড় হচ্ছিল ততই যেন আরো চুপচাপ হয়ে যাচ্ছিল অমিত কিরণ। প্রতাপ আসতো নিয়মিত, তবে আগের মতো আর আড্ডা হতো না। নন্দিতাও মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল। না, প্রতাপ আর কোনোদিনও নন্দিতার কাছে ঘেঁষবার চেষ্টা করেনি। একদিন শুধু গোপনে বলেছিল, ও কিন্তু আমার মেয়ে। অমিত কিরণের কোনোদিন সন্দেহ হয়েছিল কিনা বুঝতে দেয়নি নন্দিতাকে। একদিন নিঃশব্দে ঝুলে পড়েছিল। পকেটে ভাঁজ করা কাগজে লেখা ছিল, বেঁচে থাকতে আর ভালো লাগছে না বলে এই পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কেন এই কথা লিখেছিল সে? সে কি শুধু নন্দিতাকে বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর জন্য, নাকি প্রতাপকে আর সহ্য করতে পারছিল না বলে? অমিত কিরণের মৃত্যুর পর প্রতাপের ঘন ঘন যাতায়াতটা আর ভালো লাগছিল না নন্দিতার। তাছাড়া মেয়েও বড় হয়ে যাচ্ছে, প্রতাপের পাগলপাড়া ভাবটাও বাড়ছিল। তার হাত থেকে বাঁচানোর জন্যই 2 দিনের নোটিসে গ্রে স্ট্রিটের বাড়িতে উঠে এসেছিল। প্রতাপ কি একটা কাজে আসানসোল গিয়েছিল। ফিরে এসে নন্দিতার নতুন আস্তানা খুঁজে বের করতে অবশ্য খুব একটা সময় লাগেনি তার। সেখানেও আসতে শুরু করলো নিয়মিত। ঋতুকে মাঝে মাঝে এমন আদর করত, খুব অস্বস্তি হতো নন্দিতার। বাড়িওয়ালির বোধহয় সন্দেহ হয়েছিল, বোনপো শিলিগুড়ি থেকে বদলি হয়ে এসে ওখানে থাকবে বলে নোটিশ দিয়ে বসল। তারপর ঢাকুরিয়ার বাড়িটার খোঁজ পেতে একটু সময় লেগেছিল প্রতাপের। এক রোববারে ঠিক এসে উপস্থিত হলো। ভাগ্যিস ঋতু সেদিন বাড়িতে ছিল না।
সেলিমপুরে কোনো এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। মেয়েকে দেখবার জন্য আরেকদিন আসবে বলে উঠেছিল। নন্দিতা আর দেরি করেনি, তার পরদিন থেকেই বাড়ি খুঁজতে শুরু করেছিল পাগলের মতো। খোলা জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে প্রতাপ। একটা শ্বাস ফেলে বলল, আমার কাছ থেকে মেয়েকে আড়াল করে রাখতে চাও কেন? কি লাভ? অবুঝের মতো নন্দিতা বলল, আপনাকে তো কতবার বলেছি, একটা মিথ্যে বিশ্বাস নিয়ে আছেন আপনি। ঋতু আপনার মেয়ে নয়। উদাস করায় প্রতাপ বলল, সেটা তুমি আমার চাইতে ভালো করে জানবে। মিথ্যে হোক সত্যি হোক, আমার বিশ্বাসটাকে তুমি কি করে নষ্ট করবে? নন্দিতার মুখ বিকৃত হয়ে আসছিল ঘৃণায়। সে বলতে চাচ্ছিল, আমার সমস্ত জীবনটা আপনি ছাড়খাড় করে দিয়েছেন, এবারে আমাকে মুক্তি দিন প্লিজ। কিন্তু তার আগেই দরজার কাছে ঋতুর পায়ের শব্দ পাওয়া গেল। ঘরে ঢুকে প্রতাপকে দেখে অবাক হয়ে গেছে ঋতু। নন্দিতার মুখ থমথমে। একটু হেসে প্রতাপ বলল, আমাকে চিনতে পারোনি? আমি প্রতাপ কাকু। লজ্জা পেয়েছে ঋতু। এইমাত্র চান সেরে চুল পাট করবে বলে ঘরে ঢুকেছিল সে। স্মৃতির ভেতরে অস্পষ্ট একটা মুখের আদল ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সবটুকু হচ্ছেও না। কি ভেবে একটু এগিয়ে গিয়ে নিচু হয়ে মানুষটাকে প্রণাম করল ঋতু। মাথায় হাত রেখে প্রতাপ গভীর ভরাট গলায় বলল, বেঁচে থাকো। খুব বেশিক্ষণ থাকলো না প্রতাপ, বসলো না। ঋতুর সঙ্গে মামুলি তো একটা কথাবার্তা বলে চলে গেল। যাবার সময় নন্দিতাকে বলে গেল, কোনো দরকার পড়লে ডেকো, মাঝে মাঝে তোমাকে বিরক্ত করতে আসবো। একটা ফোন নাম্বারও দিয়ে গেল। ঠোঁট দুটো ফুলে উঠেছে নন্দিতার। এবার সে আর বইতে পারছে না, এর চাইতে সত্যের মুখোমুখি হওয়াই বোধহয় ভালো। দুপুর থেকেই মেঘ জমছিল আকাশে, অকালের মেঘ। বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছিল না তখন। এখন এই শেষ বিকেলে ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে এলোমেলো। কলকাতার তাপমাত্রা হঠাৎ করেই যেন কয়েক ডিগ্রি নেমে গেছে। রাস্তায় লোকজন কম। চাদর মুড়ি দেওয়া কয়েকজন দরিদ্র শ্রেণীর লোক বাস স্টেশনের ঝুপড়ি চায়ের দোকানে কয়লার উনুন ঘিরে দাঁড়িয়ে হাত সেঁকছিল। তবে বৃষ্টি নেই, হাওয়াতে ভেজে ভাবও নেই। বাস থেকে নেমে উল্টো দিকের ফুটপাতে রঞ্জুকে দেখতে পেল ঋতু। এই কনকনে ঠান্ডাতেও শুধু একটা টি শার্ট গায়ে। সেই উদ্ভ্রান্ত চেহারা, এলোমেলো চুল, উদাস চোখের দৃষ্টি। ওর কি শীতের বোধ নেই? ইদানিং যাওয়া আসার পথেই মাঝে মাঝে দেখা হয়, দু একটা মামুলি কথাবার্তাও হয়। রঞ্জু যে তাকে এড়িয়ে যেতে চায় সেটা বুঝতে পারে ঋতু। কিন্তু কেন এখন হঠাৎ একটা জেদ পেয়ে বসলো ঋতুর। হাত নেড়ে চেঁচিয়ে ডাকলো সে, রঞ্জুদা। ফুটপাথ ধরে অন্যমনস্কভাবে হাঁটছিল রঞ্জু। ডাক শুনে থমকে দাঁড়ালো। একটা বাস এবং তার পেছনে একটা অটোকে যেতে দিয়ে রাস্তা বেরোলো ঋতু। রঞ্জুর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, এই ঠান্ডায় শীতের জামা না পরে বেরিয়েছ? রঞ্জুর সত্যিই যেন কোনো শীতবোধ নেই। অবাক হয়ে বলল, কই, আমার তো তেমন শীত করছে না। তুমি একটা পাগল। কোথায় যাচ্ছিলে বলো তো? ম্লান হেসে রঞ্জু বলল, এই এমনি একটু হাঁটছিলাম। তুমি? কলেজের থেকে ফিরছি। দেখো না কি কাণ্ড, আজ এই ওয়েদারেও সব কটা ক্লাস হলো। তাই বুঝি? বলে চুপ করে গেল রঞ্জু। ঋতু কলেজের গল্প শুরু করলো। ছুটির পরে আজ কোন বন্ধুর বাড়িতে যাবার কথা ছিল, হয়নি। রঞ্জু একদিন সময় করে ওর সঙ্গে কলেজ স্ট্রিটে যাবে কিনা, কয়েকটা বই কেনার আছে। কাজের কথা, আবার কাজেরও নয়। এই মেয়েটার বকবক শুনতে ভালোই লাগে, তবে সে নিজে মেয়েদের সঙ্গে গুছিয়ে কথা বলতে শেখেনি বলে চুপ করেই থাকে। বুটিকের কাজ করা চুড়িদারের ওপরে টকটকে লাল একটা কার্ডিগান পরেছে ঋতু। হাওয়ায় চুল উঠছিল। শেষ বিকেলের আকাশ থেকে সব মুগ্ধকারী আলো এসে পড়েছে এখন ঋতুর মুখে। ওমে কি জানে কি অপরূপ দেখাচ্ছে তাকে। আজ কিছুদিন হলো মনে এক অদ্ভুত গ্লানি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রঞ্জু। কলিকাতা ক্রমশ অসহ্য হয়ে উঠছে তার কাছে। বন্ধুদের মুখ দেখতে ইচ্ছে করে না। বুনো আর সুভাষ মাঝে মাঝে বাড়ি বয়ে ডাকতে আসে, ঘরে থেকেও সাড়া দেয় না। অকারণ এক ক্রোধে ভেতরটা সবসময় জ্বালা জ্বালা করে। এসপ্ল্যানেডের নন্দন চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। দক্ষিণাপনের সামনে সিঁড়িতে গিয়ে বসে থাকে চুপচাপ। ওসব জায়গায় কেউ তাকে চেনে না। কেউ এসে পিঠে হাত রেখে বলবে না, গুরু মাল খাবি? ঋতুর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে দূরের দিকে তাকায় রঞ্জু। খুব বেশি দিন সাক্ষাৎ না হলেও মেয়েটার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে তার। রঞ্জু অনুভব করে এক এক সময় তার খুব বলতে ইচ্ছে করে,
আমার সঙ্গে মিশো না ঋতু, আমি ভালো নই। মনে মনে অনেকবার রিহার্সেল করেও বলা হয় না কথাগুলো। ঋতু তার অসম্ভব সুন্দর আঙুল তুলে নির্দেশের ভঙ্গিতে বলল, চলো তো, এই ঠান্ডায় কোথাও ঘুরতে যেতে হবে না, আমাকে বাড়ি পৌঁছে দেবে, চলো। পাড়ার পথ ধরে দুজনে এগোয়। ঋতুর শরীরের ঘ্রাণ নাকি যে অজানা ফুল কোনোদিন চোখে দেখা হয়নি তার ঘ্রাণ বুক ভরে টেনে নেয় রঞ্জু। দক্ষিণী কলাকেন্দ্রের সামনে এসে দাঁড়ায় ওরা। দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে। ঋতু বলে, ভেতরে যাবে না? রঞ্জু বলে, না, আজ থাক। শাসনের ভঙ্গিতে ঋতু বলে, সোজা বাড়ি যাবে কিন্তু, ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করবে না। রঞ্জু ফিরে যাচ্ছিল। ঘরে ঢুকে ঋতু দেখল বেশ কদিন পর বিছানায় উঠে বসেছেন প্রণব। কাগজ পড়ছিলেন আলো জেলে। সদর খোলা পেয়ে নিঃশব্দে ভেতরে ঢুকেছে ঋতু। শোবার ঘরে এসে দেখল খোলা জানালার দিকে চেয়ার ঘুরিয়ে চুপচাপ বসে আছে নন্দিতা। ঋতুর পায়ের আওয়াজ পেয়েছে বোধহয়। থমথমে গলায় বলল, ঋতু, এদিকে এসো। ঋতু অবাক হয়েছে। হাতের ব্যাগটা বিছানায় নামিয়ে রেখে সামনে আসলো। ঘরে আলো জ্বালানো হয়নি। বাইরের সামান্য আলোয় ঋতু দেখল নন্দিনীর চোখের পাতা দুটো ভেজা। নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করতে গেলে মানুষের এরকম চেহারাই হয়। আঁচলে চোখ মুছে নন্দিতা বলল, তুমি বড় হয়েছ। কদিন থেকেই একটা কথা তোমাকে জানানোর প্রয়োজন বলে আমার মনে হচ্ছিল। মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে ঋতু। নন্দিতার গলার স্বর এখনো সম্পূর্ণ অচেনা মনে হচ্ছে। শান্ত গলায় নন্দিতা বলল, কদিন আগে এক ভদ্রলোক এসেছিলেন, তোমার মনে পড়েছে? হ্যাঁ, প্রতাপ কাকু। কাকু নন, উনি তোমার বাবা। তোমার কাছে এতদিন ব্যাপারটা গোপন রেখেছিলাম, আর বোধহয় তার প্রয়োজন নেই। ঋতুর মাথা ঝিমঝিম করছে, যেন ভয়ঙ্কর এক ধাক্কায় পরিচিত পৃথিবীটা উল্টে পাল্টে যাচ্ছে। খাটের বাজু ধরে বিছানায় বসে পড়তে পড়তে বলল, কি যাতা বলছো? ঠিকই বলছি। নন্দিতার গলায় কোনো দ্বিধা নেই। চকিতে একবার যেন ঝুলন্ত একটা শরীর দেখতে পেল ঋতু। হাওয়ায় অল্প অল্প দুলছে, পরনে ধোয়া পায়জামা পাঞ্জাবি। সমস্ত গায়ে কাটা দিয়ে উঠল। এতদিন তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে ছিল যে মানুষটা, স্কুল কলেজের সব সার্টিফিকেটে যার নাম গোটা গোটা হরফে লেখা রয়েছে। নন্দিতার এক ফুৎকারে যেন উড়ে গেল সে। মাথার ভেতরটা ধোয়া ধোয়া। একটা বালিশ আঁকড়ে ধরেছে ঋতু। নন্দিতার কোনো বিকার নেই। বাইরে গাঢ় হয়ে অন্ধকার নামছে। অমিত কিরণের আত্মহত্যার কারণটা একটু একটু করে বুঝতে পারছে ঋতু। চেয়ারে বসে থাকা এই মহিলাকে এখন প্রকৃত খুনির মতোই দেখাচ্ছে। বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল ঋতু। রঞ্জুবাবু, রঞ্জুবাবু কি ঘরে আছো? ভর দুপুর বেলায় বন্ধ জানালার কাছে এসে লোকটা ডাকছিল। লোকটা মানে কৃষ্ণদয়াল। প্রায়ই নাকি আসে, সুখী বলছিল। গাটা একটু ম্যাচম্যাচ করছিল বলে সকালে ঘর থেকে বেরোয়নি। দুপুরে খাবার পর ঘুম এলো, ঠিক তখনই ওই ডাকটা। লোকটা আসলে মুখ চেনা। বাসস্টপের চায়ের দোকানে আলাপ হয়েছিল। একটা গায়ে পড়া স্বভাবের লোক, কারণে অকারণে রঞ্জুবাবু রঞ্জুবাবু করে। কৃষ্ণদয়ালের বয়স 50-এর কাছাকাছি হবে। মাথাচোড়া টাক, গোলচাঁদের গভীর মুখে সবসময় একটা হাসি লেগে আছে। গলায় তুলসী মালা আছে, খাঁটি বৈষ্ণব হওয়াই সম্ভব। গত বছর দুয়েক ধরে লোকটাকে দেখা যাচ্ছে এ পাড়ায়। বাড়ির দালালি করে, থাকে গড়িয়া খালের ধারে বস্তিতে। একদিন কথায় কথায় বলছিল ওদের দেশের বাড়ি নাকি মুর্শিদাবাদে। পলাশির পরের স্টেশনে নামতে হয়, তারপর হয় পায়দাল অথবা ভ্যান রিক্সা। প্রথম দুটো ডাকে সাড়া দিল না রঞ্জু। তৃতীয় ডাকটা শুনে একটু মায়াই হলো। বিছানায় উঠে বসে বলল, কৃষ্ণদয়াল নাকি? দরজা ভেজানো আছে, ভেতরে চলে এসো। কৃষ্ণদয়াল সাইকেল নিয়ে এসেছে। সাইকেল টেনে এনে দরজার কাছে দাঁড় করানোর শব্দ পেল রঞ্জু। ভেজানো দরজা ঠেলে ঢুকে একগাল হাসল কৃষ্ণদয়াল। লজ্জিতভাবে বলল, ঘুমোচ্ছিলে নাকি? না, অসময়ে এসে বড্ড ডিস্টার্ব করি তোমাকে। কি করবো বলো, পেটের দায় বলে কথা। একার তো নয়, বলতে পারো 20-22 জনের 51বর্তী সংসার।
এদিক ওদিক তাকিয়ে রঞ্জুর পড়ার টেবিল থেকে হাতল ছাড়া কাঠের চেয়ারটা টেনে এনে মুখোমুখি বসল কৃষ্ণদয়াল। কৌতূহলী গলায় রঞ্জু বলল, তুমি তো শুনেছি বিয়ে থা করনি। না করলে আমার পুষ্যে অনেক। মানে? মরার সময় বাপ বিঘে 10 জমি রেখে গিয়েছিল, ওই সিরাজউদ্দৌলা আমলের একখানা বাড়ি, আমবাগান আর পুকুর। বিয়ে থা করবার ইচ্ছে ছিল না, ভাই বোনও কেউ নেই। বাপ মারা যাবার পর 7 ভূতে লুটে পুটে খাবার উপক্রম। তো তখন ঠিক করলাম কখন রিফুজি এনে বসাবো। গায়ের লোকের আপত্তি শুনলাম না, শালদা থেকে ধরে এনে কখন রিফুজি বসালাম। খুব পরিশ্রমী ছিল মানুষগুলো। কমাসের মধ্যেই বাড়ির স্ত্রী ফিরে গেল, খেতে সোনা ফলতে শুরু করলো, আমের বাগানে আম উপচে পড়ে যায়। একটা কোঅপারেটিভ তৈরি করে দিলাম, হাঁস মুরগির পোল্ট্রি হল, গরু ছাগল। চলো না একবার, তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। খাঁটি দুধ আর পুকুরের মাছ খেতে কেমন লাগে দেখবে। দেখি আর আনবে কেন, গেলে থেকেই যাবো তোমার ওখানে। মাঠে কাজ করব, পোল্ট্রি দেখাশোনা করব। জিভ কেটে কৃষ্ণদয়াল বলল, চিচি, ও কথা বলো না। তোমরা কলকাতায় লেখাপড়া জানা ছেলে, ওসব অজপাড়া গায়ে গিয়ে 1-2 দিনই ভালো লাগবে, তারপরে পালাই পালাই করবে। তা তুমি এসব দালালি কাজে এলে কেন? কি করবো বলো, কিছু একটা তো করতে হবে। বোসবাবু আমাদের পলাশির লোক, একদিন বললেন, কেষ্ট চলে আয় কলকাতায়, আমার কনস্ট্রাকশন ফার্মের হয়ে কাজ করবি, ভালো কমিশন পাবি। চলে এলাম, যা পাই কোঅপারেটিভকেই দিই। লোকটা সম্পর্কে ধারণা পাল্টে যাচ্ছিল রঞ্জুর। কোন মানুষের ভেতরে যে কি থাকে বাইরে থেকে বোঝে কার সাধ্য। ভেতরের দরজার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো কৃষ্ণদয়াল, তারপরে যেন খুব একটা গোপন কথা বলছে এমন করে গলা নামিয়ে বলল, ভর্তি অফিসে বেরিয়ে গেছে? কিছু কথা টথা হলো? কৃষ্ণদয়ালের মুখের দিকে নিঃশব্দে তাকালো রঞ্জু। নতুন করে যেন মানুষটার সঙ্গে পরিচিত হলো আজকে। বাড়ি জমির দালাল, নিজের ধান্দায় চারিদিকে ঘুরে বেড়ায় বলে লোকটার মুখখানা এতদিন ভালো করে দেখাই হয়নি। আজই জানা গেল ধান্দাটা ওর নিজের জন্য নয়। রঞ্জু চুপ করে আছে দেখে একটা শ্বাস ফেলে কৃষ্ণদয়াল বলল, বোসবাবু বলছিলেন তোমাদের লাভই হবে। প্রায় 2 কাঠার মতো জায়গা আছে বোধহয় এখানে। পুরো 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট পাবে ফার্স্ট ফ্লোরে, 4 রুম 3 বাথ। ইচ্ছে করলে 2টো আলাদা ছোট ফ্ল্যাটও নিতে পারো। ক্যাশ টাকাও ভালোই দেবেন, ব্ল্যাক চাইলে ব্ল্যাক, হোয়াইট চাইলে হোয়াইট। রঞ্জু গম্ভীর মুখে বলল, তোমাকে তো কতদিন বলেছি, বর্দি রাজি হবে না। কৃষ্ণদয়াল দমে গেল না, বলল, তুমি রাজি থাকলেই হলো রঞ্জুবাবু। মানে? তুমি রাজি থাকলে তোমার ছর্দিও রাজি, আর 2 ভাই বোনে মিলে বর্দিকে বোঝাতে আর কতক্ষণ? কৃষ্ণদয়ালের নিশ্চিত ভাব দেখে রঞ্জু অবাকই হলো। প্রতিভা কি ধাতুতে গড়া সেটা ওর পক্ষে বোঝা সম্ভব নয়। অল্প বয়সে তন্ময়ের কাছ থেকে বড় একটা আঘাত পেয়েই বোধহয় ধীরে ধীরে পাল্টে গেছে প্রতিভা। খুব ছোট ছিল রঞ্জু তখন, তবু ওর মনে আছে সব। প্রতিভা কাট কাট ব্যবহার করলেও বর্দির জন্য গোপন একটা মায়া আছে রঞ্জুর। কৃষ্ণদয়াল মানুষটা মনে হয় একটু অবুঝ আছে, ঘুরে ঘুরে ঠিক আসবে রঞ্জুর কাছে। অপমান গায়ে মাখে না, দালালদের বোধহয় এরকমই হতে হয়। বোসবাবুর হয়ে অনেকদিন ধরে কাজ করছে, এ পাড়ায় আসবার আগে খালের ওপারে ব্রহ্মপুত্রের দিকটায় কাজকর্ম করত। কোথায় কোন পুরনো বাড়ি কিংবা ফাঁকা জমি পড়ে আছে তার কুষ্টি ঠিকুজি লোকটার মুখস্থ। এটুলির মতো লেগে থেকে থেকে সেসব বাড়ি জমি বোসবাবুর হাতে তুলে দেওয়াই ওর কাজ। পুরনো বাড়ি ভেঙে ছা ঝকঝকে ফ্ল্যাট বাড়ি উঠে যাবে দুদ্দার। তুমি একদিন নিজেই বলো না বর্দিকে। রঞ্জু বলল, ওরে বাস, সে আমার সাহসে কুলোবে না রঞ্জুবাবু। মাথার উপরে দুহাত তুলে একটা ভয় পাওয়ার ভঙ্গি করল কৃষ্ণদয়াল। প্রতিভার গম্ভীর চেহারা আর খিটখিটে মেজাজের জন্য পরিচিতরা একটু সমছেই চলে ওকে। তবু কেন যে রঞ্জুর বুকের ভেতরে বর্দির জন্য সেই গোপন মায়াটা ফিরে আসছিল। রঞ্জু যখন স্কুলে পড়ে তখন তন্ময়দার সঙ্গে বর্দিকে 2-1বার ঘুরতে দেখেছে। একদিন সন্ধেবেলায় ইভিনিং শো দেখে পদ্মশ্রী থেকে বর্দি আর তন্ময়দাকে একসঙ্গে বেরোতেও দেখেছিল। সেদিন বুনো আর সুভাষও ছিল সঙ্গে। কি একটা বিশ্রী কথা বলেছিল বুনো, কান মাথা ছা ছা করে উঠেছিল রঞ্জুর। সুভাষ প্রতিবাদ করে বলেছিল, গুরুজনদের সম্বন্ধে বাজে কথা বলবি তো আমাদের সঙ্গে মিশবি না বুনো। বুনো অবশ্য সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নিয়েছিল। এই যে দেখ, নিজের কান নিজেই বলে দিচ্ছি গুরু, মাফ করে দে।
প্রতিভা যে ঠিক কবে সংসারের জোয়াল ঘাড়ে তুলে নিয়েছিল সেটা বোধহয় সে নিজেও টের পায়নি। একদিন টপ করে বাবা চলে গেল, তারপর মা। তন্ময়দা কোথায় সটকে পড়লো কে জানে। এখানকার পারতুলে দিয়ে বোধহয় সল্ট লেকের দিকে চলে গেল। কোনো কারণ নেই, তবু ভাবতে গেলে বুকের ভেতরটা কেমন জ্বালা জ্বালা করে ওঠে রঞ্জুর। যেন শুধু বর্দিকেই নয়, তাদের সকলকেই অপমান করে গেছে তন্ময়দা। রঞ্জু অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, চুপ করে খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণদয়ার পকেট থেকে বিড়ি বার করছিল, কথাটা আবার প্রথম থেকে শুরু করার জন্য বলল, চলবে নাকি রঞ্জুবাবু? রঞ্জু হাত বাড়ালো। দেশলাই জেলে খুব যত্ন করে প্রথমে রঞ্জুর বিড়িটা ধরিয়ে দিল কৃষ্ণদয়াল, তারপর নিজেরটা ধরিয়ে ছোট ছোট কয়েকটা টান দিয়ে বলল, তুমি বলেই দেখো না একদিন, প্রথমেই কি আর বুঝবেন নাকি? রোজই কথাটা বলবে, বলতে বলতে একদিন। কথার পিঠে রঞ্জু বলল, রাজি হয়ে যাবে বলছো? খুব উৎসাহ নিয়ে কৃষ্ণদয়াল বলল, বাস্তব দিকটাও তো বুঝতে হবে, বুঝলে? এসব পুরনো আমলের বাড়ি, 80-র ওপরে বয়স হবে, রেখেই বা কি হবে? মেনটেনেন্সও বোধহয় হয় না অনেকদিন। সে করতে গেলে যা লাগবে তাতে তোমাদের নতুন একখানা ফ্ল্যাট হয়ে যাবে। দেখো চিন্তা করে আমার কথাটা। কৃষ্ণদয়াল উঠছিল, বলল, কাল পরশুর মধ্যে একবার বাড়ি যেতে হবে, এসে ফের দেখা হবে। রঞ্জু বলল, হঠাৎ বাড়ি? চিন্তিত মুখে কৃষ্ণদয়াল বলল, আমার এক পুষ্যির খোকা হবে, তাকে হেলথ সেন্টারের ডাক্তার বড় হাসপাতালে নিয়ে যেতে বলল। সিজার অপারেশন লাগবে নাকি বলেছে। যাই, গিয়ে তাকে বহরমপুর হাসপাতালে ভর্তি করব। ঠাট্টা করে রঞ্জু বলল, আমাকে নিয়ে যাচ্ছ কবে? সে তোমার যখন খুশি, তবে আমাকে আগে বলে দিও। পলাশির পরের স্টেশনে নেমে আমার নাম করলেই যে কেউ পথ দেখিয়ে দেবে। আমি নিজেও এসে স্টেশনে থাকতে পারি। কৃষ্ণদয়াল বেরিয়ে যাচ্ছিল, আজও তাকে কোনো আশার বাণী শোনাতে পারিনি রঞ্জু। কটা দিন কলেজে গেল না ঋতু, অঝরে কাঁদল, সারাক্ষণ শুয়ে রইল বিছানায়, খেলো না ভালো করে। ঘৃণায় লজ্জায় তো একবার আত্মহত্যার কথাও ভাবল। মায়ের সঙ্গে কথা বলল না একটাও। ফোলা চোখ দুটো দেখে ঠিকেছি এসে জিজ্ঞেস করেছে, কি হয়েছে দিদিভাই, মায়ের সঙ্গে মন কষাকষি হয়েছে? একে কি করে বোঝাবে ঋতু? প্রবল এক ভূমিকম্পে তার সমস্ত বিশ্বাস ভেঙে গেছে। আয়নায় নিজের মুখখানাও দেখতে ইচ্ছে করছে না একবার। কি করবে সে এখন? যে মানুষটার নাম তার স্কুল কলেজের সব সার্টিফিকেটে ছাপানো রয়েছে, সে আর কেউ নয়। নিঃশব্দে বালিশে মুখ গুজে পড়ে রয়েছে ঋতু। দু চোখের কোণ থেকে অনন্ত জলের ধারা বয়ে যায়। নন্দিতাও চুপ হয়ে গেছে খুব। মেয়ের সঙ্গে কথা বলবার চেষ্টা করেনি একবারও। অভ্যাসবশত ভাত বেড়ে খাবার টেবিলে ডেকেছে, সাড়া না পেয়ে ঢাকা দিয়ে রেখেছে খাবার। বিকেলবেলায় গানের স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে হারমোনিয়াম নিয়ে বসেছিল বাইরের ঘরে। গানের দিকে মন নেই বলে সুর ভুল হয়ে যাচ্ছিল, তাল কেটে যাচ্ছিল। ছুটি করে দিয়ে এসে ভেতরের ঘরে বসেছে একা। মেয়ের মুখের দিকে তাকালে বুকের ভেতরটা হু হু করে ওঠে। তবু নন্দিতার মনে হয় একদিক দিয়ে ভালোই হলো। যে মিথ্যেকে সে এতদিন বয়ে বেরিয়েছে, তার যাতনা থেকে তো সে মুক্ত। খুব স্বার্থপরের মতো লাগে, তবু সে এখন অনেক নির্ভার। দিন যায়, শীতের কুয়াশা মোড়া দিনগুলো বয়ে যায়। একদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে হঠাৎ একটা কোকিলের ডাক শুনতে পেল ঋতু। কি ছিল সে ডাকে কে জানে, সব ভুলে গিয়ে ভেতরটা নেচে উঠল ঋতুর। আর তক্ষুনি মনে পড়ে গেল চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে শীত, সামনে বসন্ত। বাড়ির সামনে এই পুকুরটার বাঁধানো পাড় ঘেঁষে পরপর কয়েকটা কৃষ্ণচূড়া গাছ। ক্লাবের ছেলেরাই বোধহয় লাগিয়েছিল, আর কয়েকদিনের মধ্যেই ফুল ফুটে লাল হয়ে যাবে গাছগুলো। চারিদিকে রৌদ্র ছায়ায় ভরা জীবনের আশ্চর্য কলরল শুনতে পাচ্ছিল ঋতু। নন্দিতা শুয়েছিল, ঘুম ভাঙেনি এখনো। মশারির ভেতরে উঠে বসে খুব কাছ থেকে মায়ের মুখখানা দেখছিল ঋতু। বোঝপাতার নিচে চোখের মণি দুটো অল্প অল্প নড়ছিল। চোখের চারদিকে গভীর ক্লান্তির ছাপ। কদিনেই যেন বুড়িয়ে গেছে মা। হঠাৎই যেন মায়ের জন্য দুকুল প্লাবী মায়া ভালোবাসায় ঋতুর চোখ দুটি ছলছল করে উঠল। কি এসে যায় অমিত কিরণ যদি তার কেউ না হয়? হয়তো মুহূর্তের ভুল ছিল, কিন্তু সেই ভুলই তো তাকে দিয়েছে এই জীবন। সামনে বসন্ত, বেঁচে থাকতে কি ভালো লাগছে আজ। বহুদিন পর মায়ের মুখে মুখ গুজে দিতে দিতে ঋতুর মনে হলো। সদ্য ঘুম ভাঙা চোখে একটু বিস্ময় ফুটল নন্দিতার।
মেয়ের মাথায় খুব আলতো করে হাত রাখলেন সে। দক্ষিণাপনে মধুসূদন মঞ্চের সামনে সিঁড়িতে বসেছিল রঞ্জু, একা। এখন সন্ধে 8টা বাজে প্রায়। এলোমেলো একটা হাওয়া দিচ্ছে আজ, অথচ আকাশ নির্মেঘ, পরিষ্কার। সোডিয়াম ব্যাপার ল্যাম্পের জলজলে কমলা রঙের আলোয় উজ্জ্বল চারদিক। রোববার ছুটির দিন বলে রাস্তায় ভিড় কম, একটা দুটো বাস, মিনি বাস, ট্যাক্সি। মধুসূদন মঞ্চে বোধহয় কোনো বিখ্যাত দলের নাটক চলছে। দক্ষিণাপনের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো প্রাইভেট কার। অন্যান্য দিন সন্ধেবেলায় অনেক লোকই বসে থাকে এ জায়গাটায়, আজ তেমন লোকজন দেখা যাচ্ছে না। কয়েক ধাপ নিচে একটু দূরে একজোড়া যুবক যুবতী খুব ঘন হয়ে বসে আছে। দৃশ্যটা দেখে হঠাৎই কেন যেন ঋতুর কথা মনে পড়ে গেল। চারদিকটা একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল রঞ্জু। কাছাকাছি কেউ নেই, যেন কেউ থাকলেই উকি দিয়ে দেখে নেবে তার মনের ভেতরটা। অসহ্য এই কলকাতা শহরটা থেকে অনেক দূরে কোথাও চলে যাবার ইচ্ছে হয় রঞ্জুর, কিন্তু কোথায় যাবে? কাল রাতে বাড়ি বয়ে এসে নির্মলদা বলে গেছে অনেক দরকারি কথা আছে, রঞ্জু যেন আজ অবশ্যই সন্ধেবেলা একবার দেখা করে যায়। রঞ্জু জানে কি কথা। লোকসভার নির্বাচন ঘাড়ের ওপরে এসে পড়েছে, পার্টি অফিসে এখন ঘন ঘন মিটিং হবে, সেসব মিটিং অ্যাটেন্ড করতে হবে রেগুলার। তার উপর রাত জেগে পোস্টারিং, ওয়ালিং। রঞ্জুর আর ভালো লাগছে না এসব। সকাল থেকেই আজকাল কি এক দুর্বোধ্য কারণে মন ভার হয়ে থাকে। 10টা পর্যন্ত বিছানায় পড়ে থাকে। সুখী এসে মাঝে মাঝে জিজ্ঞেস করে, কি হলো ভাই, শরীর খারাপ? কপালে হাত দিয়ে বলে, গা তো ঠান্ডা। কি যে হয়েছে রঞ্জু নিজেই তা ছাই জানে। অনেকটা নির্মলকে এড়ানোর জন্যই আজ সন্ধেবেলা থেকে সে এসে বসে আছে এখানে। মধুসূদন মঞ্চের শোটা ভেঙেছে, হাউসফুল ছিল বোধহয়। হৈ হৈ করে লোক নামছে সিঁড়ি দিয়ে। দলবদ্ধ সুখী মানুষ। নাটক সম্পর্কে দু এক টুকরো কথা কানে এসে লাগছিল। হঠাৎ এক মাঝবয়সী দম্পতির ওপর চোখ পড়তেই চমকে উঠল রঞ্জু। বহুকাল আগে দেখা একটা মুখের সঙ্গে মিলে যাচ্ছে মুখটা। কে? তন্ময় দানা? সঙ্গে ওই চন্দন রঙের তাঁত সিল্কের শাড়ি পরা মহিলাটা, সে কি ওর বউ? পাশাপাশি বৌদির মুখখানাও মনে পড়ল রঞ্জুর। ভদ্রমহিলা প্রতিভার থেকে ছোটই হবেন। ঝকঝকে ফর্সা গায়ের রং, কপালে বেশ বড় একটা টিপ। পাশে তন্ময়দাকেই বরং একটু বেমানান লাগছে। মাথার সামনের দিকে চুল পাতলা হয়ে টাক দেখা যাচ্ছে, কানের ওপরে দুধারে কাঁচা পাকা চুল। নেয়াপাতি ভুঁড়িখানাও বেশ প্রকট। বউয়ের প্রায় গায়ে লেপটে আছে তন্ময়দা। নিচে নেমে বোধহয় গাড়ি খুঁজছিল তন্ময়। হঠাৎ মাথার ভেতর দপ করে আগুন জ্বলে উঠল রঞ্জুর। ভিড় কাটিয়ে প্রায় ছুটে এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। প্রায় চেঁচিয়েই বলল, তুমি তন্ময় দানা? উদ্ভ্রান্ত চেহারার রঞ্জুকে ঠিক চিনতে পারল না তন্ময়। একটু বোধহয় অস্বস্তিতেও পড়ল। একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু তোমাকে তো ভাই ঠিক। আমি রঞ্জু, রঞ্জন ভট্টাচার্য। রঞ্জুর চেহারা এবং হাবভাব দেখে ভয় পেয়েছে তন্ময়ের বউ। বরের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। বড় বড় চোখ করে রঞ্জুকে দেখছিল। প্রাইভেট কারগুলো বেরিয়ে যাচ্ছে একে একে, ভিড় হালকা হয়ে আসছিল। তন্ময় স্মৃতি হাতড়াচ্ছে, চিনতে পারছে না রঞ্জুকে। ব্যাপারটা যে ভান সেটা বুঝতে কষ্ট হয় না রঞ্জুর। নিষ্ঠুর হেসে বলে, আমি প্রতিভা ভট্টাচার্যের ছোট ভাই, সে যে কানুন গোপাড়ায় আপনারা যখন ভাড়া থাকতেন। চকিতে একবার বউয়ের মুখখানা দেখে নিয়ে মাপা হাসে তন্ময়। ও হ্যাঁ, মনে পড়েছে। ছোট ছিলে তখন তুমি, তাই চিনতে পারিনি। কি করছো এখন? মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠছিল রঞ্জুর। বলল, কিছুই করছি না, বেকার। অস্বস্তিকর প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে তন্ময় বলল, তোমার এক দিদি ছিল না, মুখে ভিটিলাইগো ছিল, ভালো আছেন? সে তিলকের ইংরেজি কি ভিটিলাইগো? রঞ্জু ইংরেজিটা আগে কখনো শোনেনি। মাথার ভেতরটা দপদপ করছে। দাঁতে দাঁত চেপে রঞ্জু বলল, হ্যাঁ, ভালোই আছে। তন্ময়ের গাড়ি পাশে এসে থেমেছে। তন্ময়ের বউ বোধহয় ইশারা করেছে। ছোকরা বিহারি ড্রাইভারটা এসে পাশে দাঁড়িয়েছে। বেশ শক্তপোক্ত চেহারার এক দৃষ্টিতে রঞ্জুর মুখের দিকে তাকিয়ে আছে এখন। দাঁড়ানোর ভঙ্গিটা অনেকটা কমান্ডোর মতো। নার্ভাসনেস কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে লাইটার জেলে ধরালো তন্ময়। তারপর একগাল ধোয়া ছেড়ে বলল, অনেকদিন যাওয়া হয় না ওদিকটায়, সময়ও পাই না।
রঞ্জু গম্ভীর গলায় বলল, আপনি কিন্তু বড়দির কথা একবারও জিজ্ঞেস করলেন না তন্ময়দা। ও আপনার কথা ভোলেনি এখনো। একটু মিয়ে গিয়ে তন্ময় বলল, হ্যাঁ, ভুলে গিয়েছিলাম জিজ্ঞেস করতে। ভালো আছে প্রতিভা? তন্ময়ের বউ গাড়ির পেছনের সিটে উঠে বসেছে। আর চোখে দেখে নিয়ে রঞ্জু বলল, ভালো আর কি করে থাকবে বলুন? কেন, কোনো প্রবলেম হয়েছে বুঝি? এনিমি সাহেব, সেসব তো আপনি ঘটিয়ে এসেছেন দাদা। রঞ্জুর চোখ দুটো এখনো জ্বলছে, কণ্ঠস্বরে বাঘের গর্জনের আভাস। কিছু একটা আঁচ করে গাড়ির দরজার দিকে পিছিয়ে যাচ্ছিল তন্ময়। রঞ্জু শক্ত মুঠিতে তার বাহু ধরে ফেলল। চলে যাবেন না স্যার, ভয়ের কিছু নেই। বড়দির লাইফটা কিন্তু আপনি বরবাদ করে দিয়েছিলেন। এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব? হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করছিল তন্ময়। কি সব আজে বাজে কথা বলছো? হাত ছাড়ো, নইলে পুলিশ ডাকবো। ড্রাইভার! বজ্র মুষ্টিতে ধরা হাত ছাড়িয়ে নেওয়া তন্ময়ের পক্ষে অসম্ভব। ভিড় কেটে গিয়ে জায়গাটা প্রায় ফাঁকা হয়ে এসেছে। 2-4 জন ভিখিরি শ্রেণীর লোক দাঁড়িয়ে দেখছিল। তন্ময়ের ড্রাইভার ছুটে এসে রঞ্জুকে ছাড়াতে যাচ্ছিল। তলপেটে মারাত্মক একটা লাথি খেয়ে হাউমাউ করে মাটিতে বসে পড়ল সে। গাড়ির ভেতর থেকে তন্ময়ের বউ প্রাণপণে চেঁচাতে শুরু করেছে। পা দিয়ে ঠেলে গাড়ির দরজাটা বন্ধ করে দিল রঞ্জু। থরথর করে কাঁপছে তন্ময়। ভয়ে আতঙ্কে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে যেন। দানবের শক্তি এখন তন্ময়ের গায়ে। ইচ্ছে করলে এই মুহূর্তে যেন সমস্ত পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে দিতে পারে। হঠাৎ কে যেন পাশ থেকে বলে উঠল, ছি রঞ্জনদা, এ কি করছো? ওকে ছেড়ে দাও। আজ থেকে তুমি ভালো হয়ে যাও, প্লিজ। আমূল চমকে উঠল রঞ্জু। চেনা কণ্ঠস্বর। চকিতে একবার ঘাড় ঘুরিয়ে চারিদিকটা দেখে নিল। না, তাকে দেখা গেল না কোথাও। ভুল শুনেছে সে। হঠাৎ নিজের ওপরই তীব্র ঘৃণা হলো রঞ্জুর। তন্ময়ের হাত ছেড়ে দিয়ে বলল, যা শালা, ক্ষমা করে দিলাম। চোখের পলকে গাড়িতে উঠে পড়েছে তন্ময়। শব্দ করে দরজা বন্ধ করল। ড্রাইভার ককাতে ককাতে গিয়ে গাড়ি স্টার্ট দিল। তীরবেগে টার্ন নিয়ে গাড়িটা উঠে পড়ল ঠাকুরিয়া ব্রিজের ওপর। জীবনে এই প্রথম কলকাতা থেকে এত দূরে একা অচেনা একটা স্টেশনে এসে নামল রঞ্জু। এখন এই পড়ন্ত বিকেলে স্টেশনের ছোট্ট লাল বাড়িটা অদ্ভুত মায়াময় দেখাচ্ছে। আপ প্ল্যাটফর্মে কোনো শেড নেই। প্ল্যাটফর্মের ওপরেই একটা কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে লাল হয়ে আছে। রঞ্জু এদিক ওদিক তাকালো। 2-4 জন হাঁটুরের মতো লোক নেমেছে। দেখেই বোঝা যাচ্ছে এরা আনাজপাতি নিয়ে শিয়ালদায় নিত্য যাতায়াত করে। এই স্টেশনটার চারদিকে বোধহয় দিগন্ত বিস্তৃত মাঠ। আর কিছুই চোখে পড়ে না। লোকগুলো গল্প করতে করতে মাঠের পথ ধরেছে। রঞ্জুর পরনে ব্লু জিন্স, গায়ে মেরুন রঙের টি শার্ট, কাঁধের মাঝারি সাইজের রেক্সিনের ব্যাগে 2-4টে জামা কাপড়, গামছা, পাজামা, শেভিং সেট। ট্রেনটা হুইসেল দিয়ে বেরিয়ে যাওয়ার পর রঞ্জু দেখল আশেপাশে কেউ নেই। সে ছাড়া শুধু ডাউন প্ল্যাটফর্মের শেষ প্রান্তে রয়েছে একটা ভিখিরি পরিবার। বাঁধানো বেঞ্চির ওপর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এক বৃদ্ধ। একধারে কাঠকুটো জেলে মেটে হাঁড়িতে ভাত চড়িয়েছে ভিখিরি গিন্নি। চারিদিকে ছড়ানো তার হেসেলের রাজ্যপাট। রংধরা কৌটো, শিলজোড়া, ভাঙা প্লাস্টিকের মগ, বালতি, পরিত্যক্ত মিনারেল ওয়াটারের বোতল। গৃহকর্তা সম্ভবত কাজে বেরিয়ে গেছে। নোংরা কাঁথা কাপড়ের স্তূপের ভেতরে লুটোপুটি করছে কয়েকটা ন্যাংটো ছেলে মেয়ে। একটা পথের কুকুর বসে লেজ নাড়তে নাড়তে দৃশ্যটা দেখছিল। আশ্চর্য, ওরা কেউ রঞ্জুকে লক্ষ্য করছে না। বেরোবার সময় রঞ্জু দেখল টিকিট ঘরের ভেতরেও কেউ নেই। খুব শিগগির আর কোনো ট্রেন নেই বলে এরা হয়তো স্টেশনের লাগোয়া রেল কোয়ার্টার্সে গৃহকর্ম করতে চলে গিয়েছে। ট্রেনের সময় হলে ফের আসবে। স্টেশনের বাইরে সার দিয়ে কখানা ছিটে বেড়ার দোকান ঘর। চায়ের দোকানটা বাদ দিয়ে আর সবই বন্ধ। ওপরে সাইনবোর্ড নেই। অন্য দোকানগুলো যে কিসের সেটা বোঝার উপায় নেই। চায়ের তেষ্টা পেয়েছে খুব। সে কোন সকালে খেয়ে বেরিয়েছে, খিদেও পেয়েছে অল্প। রঞ্জু চায়ের দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। কয়লার উনুনে গনগনে আঁচ উঠেছে। তার উপরে বসে 2টো সসপ্যান আর একটা কেটলি। 2 সসপ্যানে দুধ আর চা ফুটছে। বাইরের কাঠের বেঞ্চিতে বসে 2 খদ্দের চাষবাস নিয়ে গল্প করছিল। ট্রানজিস্টরে রেডিও বাংলাদেশে চলছে উদ্দাত্ত গলায় ভাটিয়ালি। আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। বেঞ্চের এক প্রান্তে ব্যাগটা নামিয়ে রেখে রঞ্জু বলল, 1 কাপ চা হবে?
লোকটার পরনে চেক লুঙ্গি, গায়ে হাতাওয়ালা গেঞ্জি, 50-55 বয়স হবে। কবি নজরুলের মতো বাবরি চুল। নিচু হয়ে প্লাস্টিকের গামলা থেকে কাচের এঁটো চায়ের গ্লাস তুলছিল। উঠে দাঁড়িয়ে এক নজর রঞ্জুকে দেখেই বলল, কৃষ্ণদয়ালের আশ্রমে যাওয়া হবে বোধহয়। অবাক হয়ে রঞ্জু বলল, হ্যাঁ, কিন্তু বেটে কাচের গ্লাসে কেটলি থেকে চা ঢালতে ঢালতে লোকটা বলল, এই বেলায় এখানে নেমেছেন যখন, ওখানে ছাড়া আর যাবেনই বা কোথায়? ওর ওখানে ছাড়া তো থাকারও কোনো জায়গা নেই কাছাকাছি। কত কিসিমের লোক আসে ওর কাছে, ছেলে বুড়ো, ভিখিরি নিখিরি, সধবা বেধবা। ওর ঘাড় ভেঙে খেয়ে পালিয়েও যায় অনেকে, আবার পাকাপাকি থেকেও যায় কেউ কেউ। তবে আপনার মতো ভদ্রলোক কেউ তো কোনোদিন ওর আশ্রমে এসেছে বলে মনে পড়ছে না। রঞ্জু আর কথা বাড়ালো না। এই লোকটা জীবনে প্রথম বোধহয় তাকে ভদ্রলোক বলল। কলকাতায় পাড়ার লোকেরা শুনলে কি ভিড়মিই না খাবে। কৃষ্ণদয়াল লোকটার উপরে শ্রদ্ধা বেড়ে যাচ্ছে রঞ্জুর। পয়সা মিটিয়ে দিয়ে লোকটার কাছ থেকে ডিরেকশন জেনে নিল রঞ্জু। তারপর রেল লাইনের ধার দিয়ে হাঁটতে শুরু করলো। ক্রোশ দুয়েক গিয়ে তালডাঙ্গা পাওয়া যাবে। বেশ কতগুলো তাল গাছ গোল হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। সেখান থেকে বায়ে মেঠো পথ ধরে আরো ক্রোশ খানেক গেলে মুকুন্দপুর। খানিকটা এগোতেই চোখ জুড়িয়ে যাচ্ছিল রঞ্জুর। দুদিকে আদিগন্ত বিস্তৃত মাঠ হলুদ হয়ে আছে সর্ষে ফুলে, তারই তেজি ঘ্রাণ হাওয়ায়। পড়ন্ত বিকেলের আলোয় চারদিক ঝলমল করছে। খাঁটি অক্সিজেন বুক ভরে টেনে নিতে নিতে রঞ্জুর মনে হলো, কৃষ্ণদয়াল ঠিকই বলেছিল, এখানে সবই খাঁটি। মুকুন্দপুর পৌঁছতে বিকেল ফুরিয়ে এলো প্রায়। গায়ে ঢোকার মুখেই কালীবাড়ি। কালীবাড়ির মাঠে টিউবওয়েল চেপে খড়ায় জল ভরছিল কয়েকটি বধূ। রঞ্জু এগিয়ে গিয়ে বলল, কৃষ্ণদয়াল পালের বাড়ি কোন দিকে বলবেন? লম্বা ঘোমটা টেনে অল্প বয়সী বউগুলো একধারে সরে দাঁড়ালো। মাঝবয়সী একজন সামনে এসে বলল, কৃষ্ণদয়ালের আশ্রম সে তো ওই দিকে। আসুন, আমিও যাব সেখানে। ঘোমটার আড়াল থেকে অনেকগুলো কৌতূহলী চোখ তার দিকে চেয়ে আছে। সম্ভবত এই কচি বউগুলো তাকে ভদ্রলোকই ভাবছে। ঘোড়া কাকে একটু ভারী চেহারার মহিলাটা হেলতে দুলতে চলেছে, পেছনে রঞ্জু। বাঁশবাগানের ভেতর দিয়ে ঢোল কলমির বন পেরিয়ে পুকুরের পাড় ডিঙিয়ে রথতলা উঁচিয়ে রঞ্জু যেখানে এসে পৌঁছল সেটা একটা প্রকাণ্ড দোতলা বাড়ি। শেষ বিকেলের আলোয় বাড়িটার ভগ্নদশা আরো প্রকট হয়েছে। পলেস্তরা খসে পড়েছে এখানে ওখানে, খিলান ভাঙা। চওড়া দালানে অনেকগুলো বাচ্চা ছোটাছুটি করছিল। ভেতর বাড়ির উঠোনে দাঁড়িয়ে মহিলাটা হাঁক দিল, ও কৃষ্ণদয়াল দা, তোমার নতুন অতিথি এসেছে গো, দেখবে এসো। বিকেলের আলো ধীরে কমে আসছিল। চারিদিকে ঘন হয়ে থাকা গাছপালার নিচে অল্প অল্প অন্ধকার জমছে। উঠোনের চারদিক ঘিরে অনেকগুলো মেটে ঘর। মহিলার গলা পেয়ে হুড়মুড় করে সব বৌঝি বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে আসছিল। কৃষ্ণদয়ালের বাড়িটাকে এতক্ষণ এরা কেন আশ্রম আশ্রম বলছিল সেটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে রঞ্জুর কাছে। দালানের কোণে কোথায় ছিল কৃষ্ণদয়াল, পরনে ধুতি, আদুল গা। ছুটে এসে রঞ্জুর হাত দুটি ধরে বলল, তোমাকে না খবর দিয়ে আসতে বলেছিলাম রঞ্জুবাবু? একটু হেসে রঞ্জু বলল, খবর না দিয়েও তো কোনো অসুবিধা হয়নি। তোমার রাজ্যপাট দেখছি সবাই চেনে এ অঞ্চলে। আসলে এ জায়গায় তার আশা হবে সে কথা কাল রাতেও জানতো না রঞ্জু। খবর দেবে কি করে? সকালবেলায় নির্মল সেনগুপ্ত এসেছিল, ইলেকশনের কাজ করছে না বলে অনেকক্ষণ খ্যানর খ্যানর করে গেছে। তারপর হঠাৎই এখানে চলে আসার কথা মাথায় এলো। ব্যাগ গুছাবার সময় সুখী এসে জিজ্ঞেস করতে শুধু বলেছিল, একটা কাজ পেয়েছি, সেখানেই চলে যাব। ছলো ছলো চোখে সুখী বলেছিল, সে কি? বলিসনি তো আগে? অফিসে বেরোবার আগে প্রতিভা বলেছিল, কোথায় কাজ পেয়েছিস বলে যা, কত দূরে? রঞ্জু বলেছিল, খুব দূরে নয়, আবার কাছেও নয়। বলে অনেকদিন পর সোজাসুজি বড়দির মুখের দিকে চেয়ে একটু হেসেছিল রঞ্জু। চিন্তিত মুখে প্রতিভা অফিসে বেরিয়ে যাবার পর সুখীকে বলেছিল, চিন্তা করিস না ছোটদি, ভালোই থাকবো আমি। কাছেই কোথাও বোধহয় ছাতিম ফুল ফুটেছে, চড়া গন্ধটা হাওয়ায় ভাসছে। কৃষ্ণদয়াল বলল, এটা কিন্তু তোমার খুব অন্যায় হয়েছে রঞ্জুবাবু। এই অবেলায় এলে এখন তোমার আদর যত্ন কি করে করি বলো? সূর্য ডুবে গেছে একটু আগে, তবে আকাশে এখনো রাঙা আলো রয়েছে।
সেই আলোয় উঠানে ভিড় করে থাকা মানুষগুলোকে দেখছিল রঞ্জু। তাকে ঘিরে অদ্ভুত একটা সাড়া পড়ে গেছে এখানে। বাড়িটা ইলেকট্রিক আলো নেই, একটা দুটো করে লণ্ঠন জ্বলতে শুরু করেছে। বারবাড়ির গোয়ালে গরুগুলো এইমাত্র ফিরেছে বোধহয় মাঠ থেকে, তাদের ডাক শোনা যাচ্ছে। বাড়ির পেছনের পুকুর থেকে উঠে সার দিয়ে হাঁসগুলো ফিরছিল খাঁচায়। হাত ধরে কৃষ্ণদয়াল দালানে নিয়ে এলো রঞ্জুকে। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে মাটিতেই ধপ করে বসে পড়ল রঞ্জু। এরই মধ্যে একটি বউ এসে জল চৌকি, প্লাস্টিকের বালতিতে জল, মগ সব সাজিয়ে রেখে গেছে দালানের কোণে। হাত মুখ ধুয়ে এসে রঞ্জু দেখল ঘর থেকে মাদুর এনে দালানে বিছিয়ে দিয়েছে কৃষ্ণদয়াল। বসতে না বসতেই কৃষ্ণদয়ালের এক পুষ্যি বউ এসে থামা ভর্তি মুড়ি দিয়ে গেল সামনে, সঙ্গে নারকেল কোড়া। তারপর এলো ডিম ভাজা আর চা। পাশে বসে গল্প করছিল কৃষ্ণদয়াল। উঠোনের ভিড়ের ভেতর থেকে 5 বছর বয়সের একটা নেংটো বাচ্চা ছুটে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ল। একগাল হেসে কৃষ্ণদয়াল বলল, এ আমার পুষ্যির একজন নাতি বলতে পারো। এদের নিয়েই আছি। চাষবাস আছে, মেয়েরা ঘরে ঘরে কিছু সেলাই ফোড়াইও করে। হাওড়ার মংলাহাট থেকে কিছু অর্ডার এনে দিই। গতবার ব্যাংক লোন নিয়ে 4খানা সেলাই মেশিন কিনে দিয়েছি। দুবেলা জুটে যায়। আমার দালালিরা এটা ফাউই বলতে পারো। জীবন জিনিসটা মন্দ লাগে না, বুঝলে রঞ্জুবাবু? মনে মনে একটা চিঠি লিখতে শুরু করেছে রঞ্জু। ঋতু, দারুণ একটা জায়গায় এসেছি আজ। জীবনে এই প্রথমবার এলাম, তবু কোনো কিছুই অচেনা লাগছে না। মনে হচ্ছে গত জন্মে আমি এখানেই জীবন কাটিয়ে গেছি। খুব ইচ্ছে করছে তোমাকেও এখানে। সন্ধে না হতেই সামনের গাছগাছালির মাথায় প্রকাণ্ড একটা চাঁদ উঠে পড়ল। আজ কি পূর্ণিমা? হবে হয়তো। জ্যোৎস্নার ঝর্ণাধারা আকাশ থেকে গড়িয়ে নামছে পৃথিবীতে। বাড়ির পেছনে পুকুর পাড়ে একটা কুবো পাখি হঠাৎ ডেকে উঠল, কুপ কুপ। রঞ্জুর গা শিরশির করে উঠল। না, এসব জিনিস বর্ণনা করবার ভাষা তার আয়ত্তে নেই। অসম্পূর্ণ চিঠিটা ভাঁজ করে মনের বুক পকেটে রেখে দিল সে। শেষ হলো সুকান্ত চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাগ বসন্ত। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।